সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির, দলগুলোকে বিরত থাকার আহ্বান। রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। সোশ্যাল মিডিয়াতে এমনভাবে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন রক্তচক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এখনো বিদায় নেয়নি ফ্যাসিবাদ, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলায় পতিত শক্তির সুযোগ নেওয়ার শঙ্কা রাজনীতিকদের। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানালেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশ এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইনে দুই মাধ্যমেই চলবে প্রচার। এবার ভোলা বরিশাল সেতুর দাবিতে ৩ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা। এবং অভিবাসী নিয়ে ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ। তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন স্থগিতের তোড়জোড়। ১৯ দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকদের নিয়ে নেতিবাচক প্রচারণায় নষ্ট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতিতে ভিন্ন মত পোষণ করলে দমনের চেষ্টা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে একই আলোচনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করতে হলে রাজনীতিকদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরগরম রাজনীতির মাঠ। নিত্যদিনের অনুষঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার হচ্ছে নির্বাচনী প্রচারণায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে সামাজিক মাধ্যমে রাজনীতিকদের ভিন্নধর্মী প্রচারণার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক ভিন্নমতে সহনশীল পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন ভিন্ন মতের প্রতি দমন। আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্তচক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন। এদিন প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা সুযোগ নেবে। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান বিএনপি নেতাদের। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজ শেষে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত হয়।
23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি পরীক্ষা শেষে তাকে কেবিনে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে নেয়ার তথ্য জানানো হয়। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। নয়াপল্টন জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। পরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন দলের মহাসচিব। গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ সময় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। রাজধানীর পাশাপাশি জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন স্থানে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় এতে যোগ দেন তৃণমূলের নেতাকর্মীরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে ফ্যাসিবাদ এখনও পুরোপুরি বিদায় নেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ভাসানটেকে গণসমাবেশে যোগ দিয়ে তিনি আরও বলেন, পুরানো ফর্মুলায় আর নতুন বাংলাদেশকে চলতে দেয়া হবে না। কোনো দলের পক্ষপাত দুষ্ট সরকার আর কেউ দেখতে চায় না বলেও জানান জামায়াত আমির। ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশ। শুক্রবার সকাল থেকেই ভাসানটেকের বিআরপি মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ। মূলত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজিত গণসমাবেশে যোগ দেন শিবির ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জনগণ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের একটা অংশ বিদায় নিলেও নব্য ফ্যাসিবাদ তৈরির সকল লক্ষণ এখনো বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে। আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন। জনগণের সম্পদ চুরি, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানের গণরুমে র্যাগের নামে টর্চার ও দুর্নীতির কোনো অভিজ্ঞতা জামায়াতের নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তাদের তো অভিজ্ঞতা নাই, তারা দেশ চালাবে কেমনে? হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই। কোন অভিজ্ঞতা নাই জানেন? জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। কোন প্রক্রিয়ায় কিভাবে কোন কোন বিষয় হবে গণভোট তা নিয়ে এখনো স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের বড় একটি অংশের। এমন অবস্থায় বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচারণা চালানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানাচ্ছেন, গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা, আর এতে যুক্ত থাকবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। এর মধ্যে জারি হয়েছে গণভোট অধ্যাদেশও, কিন্তু প্রশ্ন থেকে যায় এই গণভোটের প্রধান অংশীজন যারা, সে গণমানুষ এ প্রক্রিয়া সম্পর্কে কতটা ওয়াকিবহাল। শহরের অলিগলি কিংবা গ্রামীণ জনপদ, ব্যানার, ফেস্টুন, তোরণে সবখানি এখন নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু একই দিনে হতে যাওয়া গণভোট সম্পর্কে কতটা জানে সাধারণ মানুষ? ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের বটতলী গ্রামে কথা হয় ফসলের মাঠে কাজ করা এসব মানুষের সঙ্গে। কোন বিষয় এটা আমি কই চাচ্তাম না, আমি জানি না। এটা আমি আজকে তো শুনলাম। গণভোট সম্পর্কে আমাদের সেরকম কোনো কিছু ধারণা নেই, এটা তো জানার জন্য আগ্রহ ছিল আর কি। গ্রামীণ জনপদ পেরিয়ে খোদ রাজধানীতেও দৃশ্যপট অনেকটা একই রকম। এটা তো হানা ভোট হবে, এখন কোন বিষয় কি হবে সেটা তো আমরা পুরোপুরি জানি না। আসলে গণভোট সম্বন্ধে তেমন কিছু আসলে আমরা এখনো জানি না। হইলে ভালো হবে না খারাপ হবে ওগুলি আসলে আমরা অবগত না। বিশেষজ্ঞরা মনে করেন, প্রচারণায় ঘাটতির পাশাপাশি বেশিরভাগ নাগরিকের জন্য একেবারে নতুন এই নির্বাচনটি নিয়ে জানাশোনা কম। এই ক্ষেত্রে সরকারের যেমন একটা রেসপন্সিবিলিটি আছে, একই সাথে নির্বাচন কমিশনকে এখানে হাত লাগাতে হবে। এর সাথে যদি রাজনৈতিক দলগুলো যুক্ত হয় তাহলে আমাদের পক্ষে
ইজিলি বোঝানোর একটা চেষ্টা আমরা করতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভোট নিয়ে ব্যাপক মাত্রায় সচেতনতার কাজটি করবে সরকারের কয়েকটি মন্ত্রণালয়। তো এটা পুরো আসলে ইন্টারিম গভর্নমেন্টেরই দায়িত্ব এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রচার করা, এবং সে কাজটা আমরা খুব ভালোভাবে করব, এবং এই কাজটা ইলেকশন কমিশনও তার মতো করে করবে। সরকারের তরফ থেকে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। তারই অংশ হিসেবে শনিবার রাজধানীতে মক ভোটিং বা প্রতীকী ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। এর আগে তাদের অবরোধে 3 ঘন্টা বন্ধ থাকে শাহবাগ হয়ে যান চলাচল। বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ভোলা বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং গ্যাস সংযোগ প্রদান। আন্দোলনকারীরা জানান, ভোলা দ্বীপ জেলা হওয়ার কারণে নানা কারণে বৈষম্যের শিকার। দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতুর দাবি জানানো হলেও সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। আমাদের মহাসমাবেশ ছিল আমাদের যৌক্তিক দাবিতে ভোলা বরিশাল সেতু, সেটা আজকে আমরা এখানে সমাপ্ত করেছি এবং সরকারকে আমরা 3 দিনের 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি। যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, ভোলা থেকে কোনো পণ্য বাংলাদেশের কোথাও যেতে পারবে না। টোটাল ভোলা আমরা লকডাউন করে দিব। মাসের পর মাস জমানো টাকা না পেয়ে দুর্বিষহ জীবন। একীভূত 5 ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু না হলে 7 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার ঘোষণা দিয়েছেন আমানতকারীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়। টাকা আমার এই টাকা চলে গেলে আমি আর জীবনে উঠে দাঁড়াতে পারবো না। আমার চাকরির বয়স সেই, আর আগের মতো পরিশ্রম করার শক্তি আমার আর নাই। সাইমা আহমেদ 10 বছর ব্যাংকে টাকা রেখে এখন বিপাকে। আসছে জানুয়ারিতে ছোট মেয়েকে স্কুলে ভর্তি করানোর কথা। শিক্ষার সঙ্গে ঘরের বয়স্ক মানুষটির চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে মানববন্ধনে দাঁড়িয়েছেন প্রেস ক্লাবের সামনে। এটা আমার টাকা, আমি কষ্ট করে টাকা জমিয়েছি। একই কাতারে দাঁড়িয়ে মোস্তফা কামাল জানান, দেশের রেমিটেন্স বাড়ানো যোদ্ধা বাড়ি ফিরে এখন অভাবগ্রস্ত। 15 বছরের যে কষ্টার্জিত যে টাকা রেমিটেন্স বৈধভাবে আমি যেভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাইছি, ওই টাকাগুলো আমি এখন তুলতে পারতেছি না। সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে আসা 5 ব্যাংকের ভুক্তভোগীরা নিজেদের অসহায়ত্বের কথা জানান। শিক্ষা, স্বাস্থ্যের ন্যূনতম অধিকার বঞ্চিত, সঙ্গে নিজের জমানো টাকা তুলতে গিয়ে ব্যাংকে প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন গ্রাহকরা। আমার মা অসুস্থ, আমি চিকিৎসার জন্য সেই টাকাটা বের করতে পারছি না। 4 তারিখের মধ্যে আমাদের এই টাকাগুলো যদি আমরা গ্রাহকরা না পাই, আমরা বাংলাদেশ ব্যাংকে গ্রাহক কর্মসূচি পর্যন্ত দিতে পারি। গত 9 নভেম্বর 5 দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে একটি নতুন রাষ্ট্রীয় ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। অভিবাসী ইস্যুতে আগ্রাসী পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অভিবাসীদের কেন্দ্রীয় সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন। এর আগে আফগানিস্তান সহ 19টি দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয় দেশটি। ট্রাম্পের একের পর এক কঠোর পদক্ষেপের ঘোষণায় শঙ্কিত দেশটিতে বসবাসরত অভিবাসীরা। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ থেকে বাংলাদেশ এখন মাত্র 1 ম্যাচ দূরে। গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনকে 2-1 গোলে হারিয়েছে লাল সবুজ। মূল পর্ব নিশ্চিতে রোববার গ্রুপের শেষ ম্যাচে যুবাদের জিততে হবে স্বাগতিক চীনের বিপক্ষে। চীনের ইয়ং চুয়ান স্পোর্টস কমপ্লেক্স মাঠে এদিনও দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ফয়সাল, রিফাত ও অপু বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন। 20 ও 28 মিনিটে আসে 2টি সুযোগ, কিন্তু ফরওয়ার্ড রিফাত কাজী এগিয়ে নিতে পারেননি দলকে। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর জমে ওঠে খেলা। অবশেষে 59 মিনিটে আসে সাফল্যের দেখা। সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাহরাইনের ডিফেন্ডার। সুযোগটি লুপে নিয়ে সুপার সাব বায়েজিদ দারুণ শটে গোল করে এগিয়ে নেন দলকে। 72 মিনিটে অধিনায়ক ফয়সালের পাস থেকে লং শটে দলের দ্বিতীয় গোল করেন মানিক। 85 মিনিটে 1 গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে বাহরাইন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষকে আর সুযোগ দেয়নি বাংলাদেশের যুবারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির, দলগুলোকে বিরত থাকার আহ্বান। রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানালেন মির্জা ফখরুল। রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া, চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার। এবার ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগ মোড় অবরোধ। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ রাইসা। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।